৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতা দখলের পর একটা কথা আমি বারবার বলার চেষ্টা করেছি, এই দফায় অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে চীন এবং ভারতের মধ্যে ব্যালেন্স করা। এবং ভারতের নির্বাচন শুরু হবার আগেই আমি আমার এই চ্যানেলের বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, ভারতের নির্বাচনটা শেষ হয়ে যাবার পর শেখ হাসিনাকে আসল চ্যালেঞ্জটা ফেস করতে হবে। ভারতের নির্বাচন শেষ হওয়ার পর বিজেপি যখন আবারও সরকার গঠন করলো, নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা গিয়েছিলেন। একই মাসে তিনি দ্বিতীয়বার ভারতে গেলেন, এবার দ্বিপাক্ষিক বৈঠকে। এবং আগে থেকেই বলা হচ্ছিল, ইনফ্যাক্ট ভারতের নির্বাচন শুরু হবার আগে থেকেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল, ভারতের নির্বাচনটা হয়ে যাবার পর নতুন সরকার গঠিত হলে শেখ হাসিনা প্রথম ভারতে যাবেন এবং এরপর তিনি চীন সফর করবেন। সুতরাং ভারত সফরের পর প্রধানমন্ত্রী দেশে ফিরলেন এবং তারপর তিনি চীন সফরে গেলেন। চীন সফরে কি হয়েছে সে বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি নিজেও আমার এই চ্যানেলে সেই ব্যাপারে কথা বলেছি। সরকারের পক্ষ থেকে একটা এক্সপেকটেশন ছিল $5 বিলিয়ন ঋণ সহায়তা এবং আরও $2 বিলিয়ন বাজেট সহায়তা, যদিও এটা ইউয়ানে দেবে বলে চীন একরকম সায় দিয়েছে, এই কথাটাও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল। সব মিলিয়ে প্রায় 50 বিলিয়ন ইউয়ান, অথচ সেখান থেকে মাত্র 1 বিলিয়ন ইউয়ান বাংলাদেশকে ঋণ সহায়তা দেওয়ার কথা এই সফর থেকে আমরা জানতে পেরেছি। যদিও যে যৌথ ঘোষণাটা পড়া হয়েছে এই সফর সম্পর্কে, সেখানে এই ব্যাপারে কোনো উল্লেখ নাই। এই 1 বিলিয়ন ইউয়ানও যে চীন দিচ্ছে সেই ব্যাপারটাও যৌথ ঘোষণায় উল্লেখ করা হয়নি। তারপরও আমরা যদি ধরে নেই, যেটা পররাষ্ট্রমন্ত্রী বলছেন, চীনের প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন, 1 বিলিয়ন ইউয়ান সহায়তা দেওয়া হবে। সরকারের যে এক্সপেকটেশন তার 50 ভাগের 1 ভাগ, এবং এর ইম্প্যাক্ট কত বড় হতে পারে সে বিষয় নিয়ে এর আগেও আমার এই চ্যানেলে কয়েকটা ভিডিওতে আমি কথা বলেছি, এবং অলরেডি এর ইম্প্যাক্ট পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতে। কীভাবে সেই জায়গাটাতে আসবে, এবং তারপর আসল জায়গাটা হচ্ছে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, যে ঘোষণাপত্রে যে ঘোষণাটা করা হয়েছে যৌথ ঘোষণা, সেখানে এই 1 বিলিয়ন ইউয়ান বাংলাদেশকে ঋণ সহায়তা দেওয়ার বিষয়টাও যেখানে উল্লেখ করা হয়নি, সেখানে এমন একটা ক্লজ উল্লেখ করা হয়েছে যেটা মূলত এই সরকারকে, শেখ হাসিনাকে সরাসরি থ্রেট করা, শেখ হাসিনার ক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ করা, এবং শেখ হাসিনার পক্ষে চীন আদৌ কতদিন থাকবে সেই বিষয়টা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরির চেষ্টা চীনের পক্ষ থেকে হয়েছে। এবং এই ক্লজের মধ্য দিয়ে চীন বুঝিয়ে দিয়েছে তারা এখন বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথেও যোগাযোগ করবে এবং তাদেরকেও সমর্থন দিতে পারে। নির্বাচনের আগে যেভাবে ক্যাটাগরিক্যালি চীনের পক্ষ থেকে, বিশেষ করে চীনের রাষ্ট্রদূত দফায় দফায় তিনি বলেছেন, নতুন করে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় আসেন, তাহলে চীন তিস্তা প্রকল্পের কাজ শুরু করবে। এবং এভাবে চীন বলার অর্থ হচ্ছে চীনকে এক ধরনের বার্তা সরকারের পক্ষ থেকে তখন দেওয়া হয়েছিল, নিশ্চয়ই দেওয়া হয়েছিল। অন্তত আমি মনে করি একটা ক্লিয়ার মেসেজ যদি চীনকে দেওয়া না হয়, তাহলে চীনের রাষ্ট্রদূত এভাবে ক্যাটাগরিক্যালি কথাটা বলতেন না যে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হলে আমরা তিস্তা প্রকল্পের কাজ শুরু করব। তার মানে চীনকে নিজেদের পক্ষে রাখার জন্য তিস্তা প্রকল্প তাদেরকে দেওয়া হবে এমন একটা ধারণা দেওয়া হয়েছিল। এবং একইভাবে ভারতকে যে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছিল নির্বাচনের আগে, ভারত যা চায় সেটাই তাকে দেওয়া হবে, সেটা আমরা পরিষ্কার হয়েছি প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে। যে 7টা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং পুরনো 3টা রিনিউ করা হয়েছে, যে 7টা নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, এগুলো দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। তারপরও সেখানে শেখ হাসিনা রাজি হয়েছেন, এবং শুধুমাত্র দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি নয়, চীনের সাথে সম্পর্কের যে টানাপোড়েনটা সরকারের শুরু হলো, পরিষ্কারভাবে আমরা সেটা দেখতে পাচ্ছি। সরকার হয়তো সেটা অস্বীকার করবে, কিন্তু এইটা আমরা প্রত্যেকেই, সাধারণ জনগণও বুঝতে পারছি যে চীনের সাথে সম্পর্কের টানাপোড়েনটা শুরু হয়ে গেল প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে। অন্তত পরিষ্কার বার্তাটা চীন বাংলাদেশ সরকারকে, শেখ হাসিনাকে দিয়ে দিয়েছে। এবং এই সম্পর্কের টানাপোড়েনটাও শুরু হলো মূলত যে 7টা নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ভারতের সাথে, সেখান থেকে। তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি, নির্বাচনের আগে একদিকে চীনকে তিস্তা প্রকল্প দেয়া হবে এমন একটা ধারণা যেমন দেওয়া হয়েছিল, এবং এর মধ্য দিয়ে শেখ হাসিনা নিজের পক্ষে রাখার চেষ্টা করেছিলেন, একইভাবে ভারতকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন, তোমরা যেটা চাও সেটাই তোমাদেরকে দেয়া হবে, তারপরও আমাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহযোগিতা করো। কিন্তু উভয় পক্ষকে তো আপনি খুশি করতে পারবেন না, যেখানে উভয়ের চাহিদা একটা জায়গায় তিস্তা প্রকল্প ভারত ছাড়বে না কোনোভাবেই, এবং চীন
এই একটা প্রকল্পের কাজ শুরু করবে এই কথাটা দফায় দফায় বলেছেন। এবং আমি আরেকটা বিষয় নিয়ে এর আগেও আমার এই চ্যানেলে কয়েকদিন আগেই কথা বলেছি। প্রধানমন্ত্রী চীন সফরে যাবার ঠিক আগে চীনের রাষ্ট্রদূত আবারও একটা অনুষ্ঠানে পরিষ্কারভাবে বলেছেন, বাংলাদেশ সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছেন এবং বলেছেন তিস্তা প্রকল্পের কাজ শুরু করার জন্য চীন সরকার প্রস্তুত, এখন বাংলাদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। তার মানে ওই থ্রেটের জায়গাটা চীন আগে থেকে দিয়ে যাচ্ছিল, কিন্তু যেহেতু এই প্রকল্প নিয়ে ভারত এখন আগ্রহ প্রকাশ করছে এবং ভারতের আগ্রহের জায়গাটা কেন সে বিষয়টা নিশ্চয়ই এতদিনে আমরা সবাই জানি, আমি নিজে এটা নিয়ে কথা বলেছি। এবং শেখ হাসিনার এই সফরে চীন পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে, আফ্রিকার গিনি বিসাউয়ের রাষ্ট্রপতিকে যে সম্মানটা তারা দিয়েছে, যে অ্যাটেনশনটা চীন দিয়েছে, সেটাও শেখ হাসিনাকে দেওয়া হয়নি। এবং যে যৌথ ঘোষণায় 1 বিলিয়ন ইউয়ান দেওয়ার ব্যাপারটাও উল্লেখ করা হয়নি, সেখানে এমন কিছু ক্লজ উল্লেখ করা হয়েছে যাতে পরিষ্কার হয় চীন আসলে শেখ হাসিনাকে এক ধরনের থ্রেট দিতে চাইছে। এই জায়গাটা আমরা একটু দেখব। তার আগে যে ইম্প্যাক্টটা এখন অলরেডি পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতে, অনেক ধরনের ইম্প্যাক্ট পড়তে শুরু করেছে, অনেকগুলো ইম্প্যাক্ট আস্তে আস্তে পড়বে বাংলাদেশের অর্থনীতিতে নিশ্চিতভাবেই, কিন্তু যেটা পড়তে শুরু করেছে সেটা আমরা একটু দেখি। বণিক বার্তা একটা রিপোর্ট করেছে, প্রত্যাশিত চীনা বিনিয়োগের ঘোষণা না আসায় পুঁজিবাজারে দরপতনটা কেমন হয়েছে আমরা একটু দেখি। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল একদিনে সূচকের পতন হয়েছে 62 পয়েন্ট বা 1% বেশি। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক হয়েছে 5507 পয়েন্ট। সারাদিনে লেনদেনের পরিমাণ কমেছে 31%। একদিনে লেনদেন কমেছে 31%। বাজার পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন সরকার প্রধানের সর্বশেষ চীন সফর চলাকালে দেশটি থেকে প্রত্যাশিত অর্থ সহায়তা ও বিনিয়োগের ঘোষণা না আসার বিষয়টি পুঁজিবাজারে গতকালের এ নিম্নমুখিতায় প্রভাব ফেলেছে। তার মানে দেশের পুঁজিবাজারে অলরেডি প্রভাব পড়তে শুরু করেছে। এখন মূল আলোচনাটার জায়গাটায় আসি আমরা। এখানে যেটা বলছে বাংলা ট্রিবিউন, যে ক্লজটা যুক্ত করেছে যৌথ ঘোষণায়, এখানে বলছে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখবে চীন। বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা থাকায় সব দলের সঙ্গে যোগাযোগ রাখবে চীন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের পরে ঘোষিত যৌথ বিবৃতিতে এটা বলা হয়েছে। বিবৃতির 6 নম্বর প্যারায় বলা হয়েছে, যৌথ পর্যায়ে আলোচনা, কৌশলগত যোগাযোগ বাড়ানো, সফরের মাধ্যমে উভয় পক্ষের কৌশলগত বিশ্বাস বাড়ানো, চিঠি বিনিময় এবং বহুপক্ষীয় ব্যবস্থায় বৈঠকের কথা, কর্মকর্তা ও মানুষে যোগাযোগের মাধ্যমে সহযোগিতা ও বিনিময় বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ সম্মত হওয়ার বিষয়টি উল্লেখ করার পাশাপাশি ওই প্যারাটিতে আরও বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা, বিশেষ করে সরকারি দলের সঙ্গে দুই পক্ষের জন্য প্রয়োজনীয় দিক নিয়ে আলোচনার বিষয়ে উভয় পক্ষ তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে। এ বিষয়ে একজন সাবেক কূটনীতিক বলেন, চীনের রাজনৈতিক ব্যবস্থায় একটি মাত্র দল রয়েছে, অন্যদিকে বাংলাদেশে রয়েছে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা, ফলে বাংলাদেশের সব দলের সঙ্গে যোগাযোগের বিষয়টি এই বিবৃতির মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়েছে চীন। তার মানে যে যৌথ ঘোষণাটা দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশ কী ধরনের সহযোগিতা পাচ্ছে। 50 বিলিয়ন ইউয়ানের আশায় প্রধানমন্ত্রী গিয়েছিলেন ভিক্ষার ঝুলি নিয়ে। আবারও রিপিট করছে, আমার আগের ভিডিওগুলোতে এই শব্দটা আমি ব্যবহার করছি, কারো এই শব্দে নাকি আপত্তি আছে, কিন্তু এটা বাস্তব। শেখ হাসিনা চীন সফরে গিয়েছিলেন, সেখান থেকে 5 বিলিয়ন প্রকল্প ঋণ এবং আরও 2 বিলিয়ন বাজেট সহায়তার জন্য ডলার, আর সেটাকে ইউয়ানে দেবে বলে চীন এক ধরনের সায় দিয়েছিল, এমনটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছিলেন, ভারতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক আর অর্থনৈতিক সম্পর্ক চীনের সাথে, সেই যাদের সাথে আমি অর্থনৈতিক সম্পর্কের কথা বলছি তারা আপনাকে দিয়েছে 1 বিলিয়ন ইউয়ান, আপনি চেয়েছিলেন 50 বিলিয়ন, আপনাকে 50 ভাগের 1 ভাগ দিয়েছে। এবং এই 1 বিলিয়ন ইউয়ানের কথাও যে যৌথ ঘোষণায় নেই, সেখানে উল্লেখ করেছে তারা এখন বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথেও, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথেও যোগাযোগ করবে এবং তাদের সাথেও এই যোগাযোগটা তারা কন্টিনিউ করবে, তারা মেনটেন করবে এর মধ্য দিয়ে। এবং এখানে কিন্তু শেখ হাসিনা উভয় পক্ষই চীন এবং বাংলাদেশ স্বাক্ষর করেছেন। কারণ এর মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের এক ধরনের সম্মতি, যদি সম্মতির কোনো প্রয়োজন নেই, কিন্তু যৌথ ঘোষণাটা উল্লেখের মধ্য দিয়ে একটা থ্রেট চীন শেখ হাসিনাকে দিয়ে দিয়েছে। এবং বিষয়টা এমন না যে শেখ হাসিনা এখনই পুরোপুরিভাবে ভারতের দিকে চলে যাবে এবং চীনকে সে ছেড়ে দেবে। চীনকে সে ছাড়তে পারবে না, কারণ দেশের অর্থনীতি এখন যে জায়গায় চলে গেছে, সে যদি কোনোভাবে
চীনকে এখন পুরোপুরিভাবে ছেড়ে দিতে চায় এবং পশ্চিমা বিশ্বের সাথে অলরেডি সম্পর্কটা যে জায়গায় চলে গেছে, তাতে এই সরকারের ক্ষমতায় টিকে থাকা আদৌ কতদিন সম্ভব হবে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। সুতরাং চীনের সাথে সম্পর্কটা সে ডেভেলপ করার চেষ্টা করবে এবং আমি এর আগেও বলেছি, তিস্তা প্রকল্প এবং যে বৈশ্বিক যে উদ্যোগগুলো রয়েছে জিডিআইয়ের মতো, সেখানে বাংলাদেশকে যেতে হবে। এই শর্তগুলো যদি শেখ হাসিনা মেনে নেয় তাহলে হয়তোবা চীনের সাথে সম্পর্কটা আবারও স্বাভাবিক হবে এবং যে সহযোগিতাগুলো, আর্থিক যে সহায়তা বাংলাদেশের প্রয়োজন এই মুহূর্তে কোনো রকমের দেশের অর্থনীতিটাকে টিকে রাখতে, সেটা হয়তোবা চীনের কাছ থেকে পাওয়া যাবে, আদারওয়াইজ পাওয়া যাবে না। ফলে এখন উভয় সংকটের মধ্যে শেখ হাসিনা পড়ছেন এবং আমি যে কথাটা বলেছিলাম, সবচেয়ে বড় চ্যালেঞ্জ শেখ হাসিনার এই দফায় ক্ষমতায় টিকে থাকতে এবং সেই চ্যালেঞ্জটা ভারতের নির্বাচন শেষ হবার পরেই তাকে ফেস করতে হবে এবং এখন সেই চ্যালেঞ্জের মুখোমুখি তিনি দাঁড়িয়ে আছেন।